স্বীকৃতি নিয়ে এবার নিজ দেশে প্রশ্নের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগাম হামলার জবাবে অপারেশন সিন্ধুর এবং পাল্টাপাল্টি হামলায় প্রাণহানির পর যুদ্ধবিরতির বিষয়ে পার্লামেন্টে খোলামেলা আলোচনা চান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু আমরা যদি বলি আসলে পরাস্ত কে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত এবং মোদি পরাজিত হয়েছে। আমি আবারও বলছি, আমি মনে করি ভারত এবং জনাব নরেন্দ্র মোদী বিশেষত পরাজিত হয়েছেন। এটা বহু দীর্ঘ ইম্প্যাক্ট তার উপরে পড়বে বলে আমি বিশ্বাস করি। এবং সেই পাল্টা আঘাতটা আসলে এতটাই তীব্র ছিল যে ভারত আসলে দিশেহারা হয়ে গিয়েছিল। আপনি জানেন যে ওই হামলায় যেটা হয়েছে যে পাকিস্তানের অনেকগুলো মিলিটারি পোস্ট এগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং তাদের আরেকটি পাকিস্তানের যুদ্ধে হেরে যাওয়ার পর মোদির গদি যায় অবস্থা। মোটামুটি নিজের দেশ থেকে তো তিনি বিতাড়িত হয়ে যাচ্ছেন, বিদেশে তার সমালোচনা আলোচনা কোনো শেষ হচ্ছে না। তো এই যে পাকিস্তানের যে যুদ্ধে হারার মূল কারণ কি, এবং এই যুদ্ধে হারার কারণে ভারতের যে বিরোধী দল তারাও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে যে আপনি কেন হারলেন, কি করলেন, দেশের অসম্মান করলেন কেন। মোটামুটি মোদি পদত্যাগের পথে যাচ্ছে, রাজনৈতিকভাবে মোদির একটি মরণ হয়ে গিয়েছে, এটাই জনগণ মনে করছে। আমরা কিছু আলোচনা দেখবো, এরপর বিশ্লেষণ করবো। যা ঘটেছিল এটাকে ঠিক যুদ্ধ বলা যাবে না, এটা এক ধরনের সংঘর্ষ আমরা এভাবে বলবো। কিন্তু তারপর দুটো স্বাধীন সার্বভৌম দেশ যখন পরস্পরকে জানিয়ে শুনিয়ে আক্রমণ শুরু করে তখন সেটাকে এক ধরনের যুদ্ধ বলাই যায়। প্রতিটা যুদ্ধে যেটা হয়, যখন সিজ ফায়ার হয় বা একেবারেও শেষ হয়, তখনও একটা আলাপ সবসময় মাথাচাড়া দেয়, কে জিতলো আর কেই বা হারলো। যুদ্ধের ক্ষেত্রে যা দাঁড়ায়, প্রত্যেকেই বিজয় দাবি করে। আর বিশেষ করে এই ধরনের সীমিত সংঘর্ষে বিজয় দাবি করা তো খুবই স্বাভাবিক ব্যাপার, দুপক্ষই বিজয় দাবি করছে। কিন্তু আমরা যদি বলি আসলে পরাস্ত কে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত এবং মোদি পরাজিত হয়েছে। আমি আবারও বলছি, আমি মনে করি ভারত এবং জনাব নরেন্দ্র মোদী বিশেষত পরাজিত হয়েছেন। এটা বহু দীর্ঘ ইম্প্যাক্ট তার উপরে পড়বে বলে আমি বিশ্বাস করি। এখন এই ক্ষেত্রে একটা কথা একটু বলে রাখা ভালো যে এই যুদ্ধে অজস্র ইস্যু আছে। আজকে আমি জাস্ট যা ঘটলো, যে কারণে ঘটলো এবং কেন ভারত পরাজিত হয়েছে বলে মনে করি অতটুকু নিয়ে কথা বলবো। এর বাইরে এটার স্ট্র্যাটেজিক ইম্প্যাক্ট, এটার ওয়েপনারি, এটার যুদ্ধে যেভাবে স্ট্র্যাটেজি ইউজ করা হয়েছে, যে স্ট্র্যাটেজিতে যুদ্ধ হয়েছে, সেগুলো ভবিষ্যৎ যুদ্ধ এই অঞ্চলে বা গ্লোবালি বিভিন্ন জায়গায় কিভাবে হতে পারে সেটার একটা বড় আউটলাইন আমাদেরকে দিতে পারে। মিলিটারি ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে, কারা ভবিষ্যতে সেই ইন্ডাস্ট্রিতে ডমিনেট করবে, বহু আলোচনা হবে। সো আমি কয়েকটা ভিডিও আসলে এটা নিয়ে করব, সব কিছু আমি যতদূর বুঝি কাভার করার চেষ্টা করব। আজ হচ্ছে সেই জায়গাটা নিয়ে কথা যে ভারতকে আমি মোদিকে কেন আমি পরাজিত বোধ করছি। তার আগে আমার সর্বশেষ ভিডিওর পর আসলে ভারত পাকিস্তান যুদ্ধ কাভার করতে একটু দেরি হয়েছে, কারণ বাংলাদেশে তখন একটা গুরুত্বপূর্ণ ডোমেস্টিক ইস্যু এসে হাজির হয়েছিল। সেটা হলো আওয়ামী লীগের নিষিদ্ধ করা নিয়ে রীতিমতো আরেক শাহবাগ তৈরি, এবং শেষ পর্যন্ত যা হলো সেটার ইম্প্যাক্ট, সেটার বিভিন্ন দিক আলোচনা করতে গিয়ে ফলে কি ঘটলো সেটা নিয়ে একটু কথা বলি। আমাদের নিশ্চয় মনে আছে, আমরা ঘটনাগুলো যদি এভারেজ সামারাইজ করি, সেটা হচ্ছে ভারত প্রথম আক্রমণ করলো, পাকিস্তান ওই রাতেই ডিফেন্সিভ স্টেপ হিসাবে তারা ভারতের 5টা ফাইটার ডাউন করেছে বলে বলল। রয়টার্স 3টা ভারতের শাসিত কাশ্মীর থেকে, জম্মু কাশ্মীর থেকে জানিয়েছে, 3টা কনফার্ম করেছে। কিন্তু সবচেয়ে বেশি আলোচিত হয়েছে একটা রাফাল ডাউন করা হয়েছে। পাকিস্তান বেশি দাবি করেছে, কিন্তু একটা অ্যাটলিস্ট কনফার্ম হওয়া গেছে। সিএনএনের মতো মিডিয়া এটা নিশ্চিত করেছে, এবং সেটা পাকিস্তানের ফাইটার জে-10 আসলে চাইনিজ ফাইটার, সেটার মাধ্যমে ভারতের এয়ার স্পেসে, মানে ওই ফাইটারটা পাকিস্তানে ঢোকেও নাই, সেটা নিয়ে খুবই আলোচনা হয়েছে। তারপর যেটা হলো, পাকিস্তান তখনও এটাকে তার পাল্টা কোনো ব্যবস্থা হিসেবে মেনে নেয়নি, সে হ্যাপি ছিল না। আমি ওটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেখানে তাদের সিকিউরিটি যে কাউন্সিল আছে তারা বসেছিল এবং সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছিল। এরপর পাকিস্তান আক্রমণ করে, এবং পাকিস্তান একইভাবেই এই যুদ্ধে যতটুকু যুদ্ধ হয়েছে প্রচুর আলোচিত হবে। এটা ইনফ্যাক্ট রাশিয়া ইউক্রেন থেকে আমরা দেখছিলাম ড্রোনের ব্যবহার, বিশেষ করে লয়টারিং মুনিশন, যেটাকে আমরা সহজ ভাষায় ক্যামিকাজে ড্রোন বলি, যে ড্রোনগুলো গিয়ে নিজে অ্যাটাকড হয়। পাকিস্তান নিজে ড্রোন বানায়, টার্কিশ ড্রোন আছে, এদিকে
ভারতের আছে ইসরায়েলি ড্রোন, সার্ভেলেন্স ড্রোন তো আছে, তার কেমিক্যালস ড্রোনও আছে ইসরায়েল মেড। সো এগুলো সব কিছু নিয়ে পরস্পরকে, এগুলো যেদিন যুদ্ধাস্ত্র নিয়ে কথা বলবো সেদিন আলাপ করব। সো এই ঘটনাগুলো ঘটে এবং পাকিস্তান ভারতেরও অনেকগুলো শহরে টার্গেট করে, মিলিটারি টার্গেট করে এবং খুবই স্ট্র্যাটেজিক সাইট টার্গেট করে। এটা নিয়ে দ্বিমত আছে, কিন্তু পাকিস্তান দাবি করে তারা ভারতের ব্রহ্মোস যে মিসাইল আছে সেটার একটা ডিপো অ্যাটাক করেছে এবং সেটা ধ্বংস করেছে। ভারত এই মিসাইলটা ব্যবহার করেছে, এখন পৃথিবীতে আসলে এটা সর্বশেষ জেনারেশনের মিসাইল। আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় খেয়াল করেছি রাশিয়া জিরকন নামে একটা মিসাইল ব্যবহার করেছে, এটাও হাইপারসনিক। মানে ব্রহ্মোসটা কেন খুব সিগনিফিক্যান্ট, এটা হাইপারসনিক মিসাইল। আমরা হয়তো সুপারসনিক শব্দটা অনেকেই জানি, শব্দের গতির চেয়ে বেশিতে গেলেই আমরা এটাকে সুপারসনিক বলি, কিন্তু হাইপারসনিক হচ্ছে শব্দের গতির কমপক্ষে 5 গুণ যদি কোনো মিসাইল গতিতে ছোটে সেটা হাইপারসনিক মিসাইল হবে, সেটা 5 থেকে বেশি হতে পারে। সো এই স্পিডের মিসাইল পাকিস্তানে নাকি অ্যাটাক করার ক্ষেত্রে ব্যবহারও করা হয়েছে, যেগুলো ইন্টারসেপ্ট করা স্টিল ইজ অলমোস্ট ইম্পসিবল। তো সেরকম একটা খুবই ভারত এই ব্রহ্মোস নিয়ে খুবই গর্ব করে, তার একটা ডিপোতে যদি অ্যাটাক হয়ে থাকে সেটা বাদও যদি দেয় বিভিন্ন মিলিটারি ইনস্টলেশনে যে আঘাত হয়েছে এবং ভারত স্বীকারও করেছে, তারা স্বাভাবিকভাবে যেটা হয় যুদ্ধের ক্ষেত্রে সত্য স্বীকার করা হয় না, অনেক ক্ষয়ক্ষতি হলেও তারা বলবে কম হয়েছে, কিন্তু ভারত স্বীকার করেছে যে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, সোলজাররা আহত হয়েছে। আবার পাল্টা ভারতও প্রচুর ড্রোন অ্যাটাক করেছে বিভিন্ন জায়গায় এবং পাকিস্তান দাবি করেছে তারা প্রায় সব ড্রোন ডাউন করেছে। তাদের মন্ত্রীকে পার্লামেন্টে ব্যাখ্যা দিতে শোনা গেল কিভাবে তারা জ্যাম করে বা গুলি করে ড্রোন ভূপাতিত করেছে। এই তথ্যগুলো যখন আসছে তখন আরেকটা খবর আসে, সেটা নিয়ে খুবই উত্তেজনা তৈরি হয় এবং পরে এটা অস্বীকার করা হয় পাকিস্তানের দিক থেকে। সেটা হচ্ছে পাকিস্তান তার নিউক্লিয়ার ওয়েপন লঞ্চ করার যে কমিটি আছে সেটা একটা মিটিং হয়েছে, এই রকম একটা খবর ছড়িয়ে পড়ে, পাকিস্তান এটাকে স্ট্রংলি ডিনাই করেছে। তবে একটা জিনিস আমরা একটু জেনে রাখবো, পৃথিবীতে নিউক্লিয়ার ওয়েপন যাদের আছে তাদের প্রায় সবার নিয়ম হচ্ছে তারা বলেন যে তারা কখনো আগে থেকে সেই অস্ত্রটা ব্যবহার করবেন না, তাদেরকে যদি অ্যাটাক করা হয় পাল্টা হিসাবে তারা করবেন। পাকিস্তান তার এই অবস্থান পাল্টেছে। ইনফ্যাক্ট পাকিস্তান বলেছে প্রয়োজন হলে সে আগেই নিউক্লিয়ার অ্যাটাক করবে এবং এই ধরনের ক্ষেত্রে যেটা আশঙ্কা করা হয়, আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় অনেক সময় কথা বলেছি, আমার জাহিদ স্টেক অন জিও পলিটিক্সে অনেক আলাপ হয়েছে। মানে নিউক্লিয়ার ওয়েপন তো দুরকম, একটা হচ্ছে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন আর একটা হচ্ছে স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ওয়েপন। ট্যাকটিক্যালের পাওয়ার সাধারণত কম হয় তুলনামূলকভাবে, সে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে, সেই অর্থে এত বড় যুদ্ধ না হলেও পাকিস্তান একটা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ফাটিয়ে দেয় কিনা একটু বিরান কোনো জায়গায় এই ধরনের আলাপ টালাপও কেউ করতেন, কারণ রাশিয়াও এই ধরনের কাজ করতে পারে, তাতে তার মানুষকে মেরে ফেলার খুব বেশি না থাকলেও সে তার এই ব্যাপারটা করতে পারে, এরকম আলাপ কেউ করছিলেন, যদি আমি এটাকে আসলে কোনোভাবেই গ্রহণ করি না। পাকিস্তানের যারা রুলিং এলিটস আছেন, এটা মিলিটারি চিফই সবচেয়ে পাওয়ারফুল এই ক্ষেত্রে, প্রাইম মিনিস্টার সহ যারা আছেন তারা এই কাজ করতেন বলে আমার মনে হয় না, কিন্তু এই আলাপটা ছড়িয়ে পড়েছিল। কিন্তু পাকিস্তান যে এই যুদ্ধটাকে খুবই টাফভাবে নিয়েছিল এবং বেশ এসকালেটরি ওয়েতে নিয়েছে, এটা হলো মোদ্দা কথা। ভারত যে পরিমাণ অ্যাটাক করছিল পাকিস্তান ছেড়ে কথা বলছিল না, পাকিস্তান কোনো ক্ষেত্রে আরও বেশি অ্যাটাক করছিল। পাকিস্তান এই কথাটা কিন্তু তার ঘোষিত নীতি, তারা ঘোষণা করেছে ভারত যে অ্যাটাক করবে তারা তার চাইতে বেশি রিটালিয়েট করবে, এটা তারা ঘোষণা করে বলেছিল। শেষ পর্যন্ত যেটা হলো, শেষ পর্যন্ত একটা যেই কারণে মোদিকে পরাজিত বলছি, মানে এর মধ্যে তাদের এই যে রাফাল ফাইটার হারানো, সেটা রাফালের দোষ হোক চাইনিজ ফাইটারের ভালো হোক এটা তো শিওর, এটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করবো একদিন। দুটো ফাইটার খালি ভালো খারাপ দিয়েই কাকে ধ্বংস করতে পারবে সেটা নির্ধারিত হয় না। পাইলটের ট্রেনিং আছে, তার কমিউনিকেশন আছে, তার ইন্টেলিজেন্স আছে, তার সার্ভেলেন্স আছে, অনেক কিছু মিলে আসলে ইটস এ প্যাকেজ। তার মানে ভারত পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে এইরকম একটা জায়গায়, এবং বলা হচ্ছে অনেকগুলো ফাইটার ডগ ফাইটও করেছে, 100-র বেশি ফাইটারের কথা বলা হয় দুই পক্ষের। সো এগুলো যদি সঠিক হয়ে থাকে, এর মধ্যে পাকিস্তানের ফাইটার ডাউন হয় না, ওদের ফাইটার ডাউন হয়েছে, বিরাট ব্যাপার। এবং প্রচুর টার্গেটে পাকিস্তান আঘাত করতে পেরেছে, অনেকগুলোই ভারত তার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ঠেকাতে পারলেও অনেক ক্ষেত্রেই সেটা
তার টার্গেটে গিয়ে পৌঁছেছে। এবং পাকিস্তান কিন্তু নন স্পেসিফিক বা নন সিগনিফিক্যান্ট টার্গেটকে টার্গেট করছিল, সে খুবই সিগনিফিক্যান্ট টার্গেটকে টার্গেট করছিল। একই সাথে সমানে সমানে বর্ডারে তাদের গোলা বিনিময় হচ্ছিল, ফলে পাকিস্তান ছেড়ে কথা বলছিল না। এবং এখানেই দুটোর একটা হয়েছে, আইদার ভারত নিজে গিয়ে বলেছে যুদ্ধ থামিয়ে দাও, অনেকের কাছে ফোন টোন করে, আরব আমিরাত সৌদি আরবকে আগেই জানিয়েছিল, আমেরিকাকে জানিয়েছিল। আবার উল্টো, আমি এই ভিডিও রেকর্ড করার সময় দেখলাম সিএনএনের কাছে, সিএনএন একটা রিপোর্ট করেছে, প্রথম আলো ট্রান্সলেট করেছে ওটা, যে আমেরিকার কাছে, বিশেষ করে জেডি ভ্যান্সের কাছে, আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট, তার কাছে খুবই সেন্সিটিভ গোয়েন্দা তথ্য এসে হাজির হয়েছিল। তার মানে তারা মনে করছিল এই যুদ্ধটা খুবই উঁচু উত্তেজনাকর পর্যায়ে চলে যাচ্ছে। এসকালেটরি ল্যাডার বলে যুদ্ধের ক্ষেত্রে, মানে কেউ একজন উত্তেজনা বাড়াচ্ছে, আরেকজন বাড়াচ্ছে, ল্যাডারের মতো, মানে মইয়ের মতো উঠতে থাকে। আমি মনে করি না এটা নিউক্লিয়ার অ্যাটাকের কথা, কিন্তু পাকিস্তান হয়তো খুবই ওয়াইড স্প্রেড একটা অ্যাটাক করতে যাচ্ছিল বিভিন্ন জায়গায়। ফলে আমেরিকা আসলে শেষ পর্যন্ত মোদিকে চাপ দিয়ে যুদ্ধ থামিয়েছে, যেটা একটা ডিজাস্টার আমি মনে করি। এটাই আসলে মোদির পরাজয়। যুদ্ধে দুই পক্ষই পরস্পরের যা যা ক্ষয়ক্ষতি করেছে কেউ কারো চাইতে কম করেনি, বরং মানে ভারত তার লেটেস্ট একটা যদি মানে রাফাল হয়, রাফালের দিকে সবার মনোযোগ ছিল, কিন্তু SU-30ও যদি পাকিস্তান ডাউন করে থাকে, তিনটার কথা তো জানাই যায়, তো সেটাও অনেক বড় ব্যাপার। এই সব পরাজয়, এইটা খুবই টেকনিক্যাল জায়গায় তার পরাজয়ের মতো দেখাচ্ছে, পরাজয় আছে বলা যাবে। সব কিছু মিলে ব্যাটলফিল্ডে সমান হলো, কিন্তু ভারতকে চাপ দিয়ে যুদ্ধ বন্ধ করানো হয়েছে আসলে, এটা মোটামুটি নিশ্চিত ওই রিপোর্ট অনুযায়ী। এবং এটা যে একটা মধ্যস্থতায় হয়েছে এবং চাপে হয়েছে, সেটাও প্রকাশিত হয়ে গেল। ফানি থিং হচ্ছে, আমরা নিশ্চয়ই দেখেছি ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এটা প্রথম জানান ডোনাল্ড ট্রাম্প। মানে উনি নিজেও যেহেতু খুবই ক্রেডিট পেতে চান, আমরা কমনলি একটা কথা বলি না, ফুটেজ খোর, উনি ফুটেজ খোর মানুষ যেহেতু, উনি এটা জানিয়ে দিয়েছেন। এটা কেন পরাজয় বলছি, ভারত কাশ্মীর ইস্যু এবং এই রিলেটেড যুদ্ধে কখনো প্রকাশ্যে কেউ তার সাথে মধ্যস্থতা করতে আসবে এটা কখনো সে মেনে, যুদ্ধ হলেও, কার্গিল যুদ্ধের সময়ও পেছনে পেছনে অনেকেই কাজ করেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু প্রকাশ্যে এটা হতে দেয় না, ভারত এটা করতে দেয় না। কিন্তু এবার আমেরিকা জানিয়ে দিল খুব স্পষ্টভাবে যে আমেরিকাই এই ডিলটা করে দিয়েছে ব্রোকার হিসাবে। বোধ করি ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঠিকমতো থামাতে যেহেতু পারছিলেন না, কিন্তু দুনিয়া সব যুদ্ধ থামাবেন বলছেন, তো এই সুযোগটা পাওয়া গেল এবং সেটা বন্ধ করালেন। ভারতের দিক থেকে যে ব্রিফিং দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে পাকিস্তানের যিনি মিলিটারি অপারেশনসের হেড, তিনি ভারতের মিলিটারি অপারেশনসের হেডকে ফোন করেছেন, আলোচনা করে, ঠিক আছে, ভাবটা এরকম যে পাকিস্তান হারটার মেরে তাদেরকে ফোন করেছে, ভুল কথা। এটা আমেরিকার চাপে, আমেরিকার ধমকে এই যুদ্ধ বন্ধ করেছে মোদি। এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশন নেই, এটাই তার বিরাট পরাজয়। মোদি নিজকে বিরাট একটা সুপার পাওয়ার মনে করে, গ্লোবালি তার নেতাদের সাথে কোলাকুলি করার ছবি দিয়ে দিয়ে নিজের একটা ব্র্যান্ড তিনি তৈরি করার চেষ্টা করছেন, যে তাকে সবাই কত খাতির করে। তিনি কারো চাইতে কম যান না, কিন্তু পাকিস্তানের মতো দেশেও তিনি আসলে পেরে উঠলেন না শেষ পর্যন্ত, তাকে যুদ্ধ থামাতে হলো। শুধু তাই না, ট্রাম্প বলেছে কাশ্মীর ইস্যুতে তিনি ব্রোকার হতে প্রস্তুত আছেন এই কনফ্লিক্ট নিরসনে, এটাও একটা বিরাট চপেটাঘাত ভারতের গালে। এবং মোদি তো তাকে বন্ধু টন্ধু ডাকে, কারণ ভারত কাশ্মীর যে বাইল্যাটারাল ইস্যু হবে এটা সিমলা চুক্তিতেই কনফার্ম করেছিল, যদিও পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করেছে, কিন্তু এখন এটা ওই জায়গায়ও চলে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, ভারতের যে অভ্যন্তরীণ তার যে লোকজন আছে, সে যে যুদ্ধটা আসলে মূলত যে কারণে বাধাতে চেয়েছিল, সেটা হচ্ছে তার অভ্যন্তরীণ লোকজন যারা তাকে বিরাট শক্তিশালী উগ্রবাদী যারা আছে, বিরাট শক্তিশালী শাসক মনে করে পাকিস্তানকে সাইজ করে ফেলছে টেলছে, তারা তীব্র নাখোশ হয়েছে। সুতরাং বেশ কিছু পলিটিক্যাল গেইনিং তিনি পেয়েছিলেন, কিন্তু সেটারও এই সিজ ফায়ারের কারণে তার ক্ষতি হচ্ছে। আমরা নিশ্চয়ই এর মধ্যে খবরটা দেখেছি, ভারতের ফরেন সেক্রেটারি তিনি তার এক্স হ্যান্ডেল লক করে দিয়েছেন, কারণ তার উপরে চরমভাবে অ্যাটাক করা শুরু করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। এটাও তিনি যা অর্জন করতে চেয়ে অর্জন করেছেন, সেগুলো বলছি তো, এটা অনেক রকম অ্যানালিসিস হবে, অনেক অর্জন তার আছে অভ্যন্তরীণ রাজনীতিতে, কিন্তু এটাও আবার তার জন্য ব্যাকফায়ার করলো। এই হচ্ছে মোটামুটি অবস্থা। ভবিষ্যতের আবার কোনো এই ধরনের ঘটনা যদি ঘটে,
এটা আমাদের একটা অ্যালার্মিং দিয়ে যাচ্ছে। কারণ আমরা যদি 2019-কে ধরি, 2.5-3 ঘন্টার মধ্যে যা ঘটার ঘটেছিল, ভারত বালাকোটে গিয়ে অ্যাটাক করলো, পাকিস্তান ওখানে একজনকে ডাউন করলো, ও ইন্ডিয়া অকুপাইড কাশ্মীরে এসে তার কয়েকটা বোমা ফেলে চলে গেল। এবার প্রায় 4 দিন, এমনকি সিজফায়ারের পরও লাইন অফ কন্ট্রোলে বেশ কিছুক্ষণ গোলাগুলি হয়েছে, পরে সেটা থেমেছে। তার মানে এটা বাড়ছে এবং প্রত্যেকের খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক টার্গেটে হিট করছেন এবং ওয়াইড স্প্রেড এরিয়াতে বিভিন্ন জায়গায়, শুধুমাত্র 2 কাশ্মীরে না, বিভিন্ন জায়গায় অ্যাটাক করছেন। একটা নতুন বাস্তবতা, ভবিষ্যতে খুবই সম্ভাবনা আছে এই যুদ্ধ আরও ছড়াবে। কেন ছড়াবে সেটাও একটা আলাদা ভিডিওর বিষয়। আমি আবারও বলছি, আমি মোটামুটি একটা সিরিজ মতো করবো অন্তত। ঘটনা এসেছে তাই পুরো অঞ্চলের মধ্যে এক ধরনের স্বস্তির ভাব এনে দিয়েছে, কিন্তু আপাত অর্থে এই স্বস্তি, যেটাকে আমরা স্বস্তি ভাবছি, সেটা আসলেই কতটুকু স্বস্তিকর, নাকি এর মধ্যে কোথাও লুকিয়ে আছে অস্বস্তিও? আজকে সেই বিষয়টি জানবো, পাশাপাশি জানবো ঘটনা প্রবাহের ডেভেলপমেন্ট আজকে কোথায় দাঁড়িয়ে আছে, কি করছে ভারত, কি করছে পাকিস্তান, বা সামনে তাদের কি করার পরিকল্পনা আছে। আর এই বিষয়গুলি জানাতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট বশির আহমেদ। আসসালামু আলাইকুম বশির, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন তামান্না? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, ভারত পাকিস্তানের ঠিক আজকের এই মুহূর্তের অবস্থা কি? আমরা যতটুকু দেখলাম, 2 দেশের যুদ্ধবিরতি পরবর্তী যে প্রকাশভঙ্গি সেটা দুরকম। ভারত একভাবে প্রকাশ করছে, পাকিস্তান একভাবে প্রকাশ করছে। পুরো বিষয়টি আপনার দৃষ্টিতে কি? তামান্না, দেখুন, যুদ্ধবিরতির ঘোষণাটা কিন্তু প্রায় 24 ঘন্টা আগে, এখন থেকে প্রায় 24 ঘন্টা আগে কিন্তু হয়ে গেছে। অর্থাৎ গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে আমাদের কাছে এই ঘোষণাটা এলো এবং ঘোষণাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে যিনি ঘোষণা করলেন তিনি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কিন্তু ঘোষণাটা করেছেন। সুতরাং এটা খুবই কিন্তু একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট, যে অর্থাৎ বোঝাই যাচ্ছে যেখানে মার্কিন হস্তক্ষেপ বলি আর মধ্যস্থতা বলি, যে তাদের কারণেই কিন্তু যুদ্ধবিরতিটা কার্যকর হয়েছে। এখন এই যুদ্ধবিরতিটা কেন হলো সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই। হ্যাঁ, আপনি জানেন যে পেহেলগামে যে হত্যাকাণ্ডটা হয়েছিল, নিরীহ মানুষ 26 জন মারা গেছিল, কিন্তু তার কোনো তথ্য প্রমাণ বা তদন্তের আগেই পাকিস্তানকে দায়ী করা হয় এবং ভারতের পক্ষ থেকে, অর্থাৎ এখন যে ভারতে যে সরকারটি ক্ষমতা আছে বিজেপি সরকার, এটা একটি হিন্দুত্ববাদী ধ্যান ধারণায় পরিচালিত একটি সরকার, তারা কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিল যে তারা পাকিস্তানকে শাস্তি দিবে জন্য। এবং এক পর্যায়ে আমরা দেখলাম তারা অপারেশন সিঁদুর নামে তারা একটা অপারেশন চালালোও বটে, এবং সেই অপারেশনে কিন্তু তারা অন্তত 3টা স্পটে অন্তত 9টি মিসাইল হামলা চালায় এবং তাতে বেশ কিছু নারী শিশুসহ নিরীহ মানুষ নিহত হয় এবং কিছু মসজিদ এবং স্কুলের আক্রান্ত হয়। তবে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাকিস্তানের পক্ষ থেকে যেটা ছিল সেটা কিন্তু ভারতকে হতভম্ব করেছে। কারণ ভারতের একটা গর্বের বিষয় ছিল যে তাদের কাছে এখন ফ্রান্সের অত্যাধুনিক জঙ্গি বিমান রাফায়েল আছে, কিন্তু দেখা গেল যে পাকিস্তানের তাৎক্ষণিক প্রতিক্রিয়া যেটা হলো, সেখানে 3টি রাফায়েল সহ 5টি যুদ্ধ বিমান কিন্তু ভূপাতিত হয়েছে। এবং ভারতেরও অনেক বিশ্লেষক কিন্তু এই ঘটনার পর তারা কেউ হয়তো বলেছেন, যেমন ফোর্স ম্যাগাজিনের যিনি এডিটর ছিলেন তিনি বলেছেন যে পাকিস্তান যা অর্জন করার দরকার তা কিন্তু অলরেডি করে ফেলেছে, সুতরাং পাকিস্তান পরবর্তীতে প্রতিক্রিয়া দেখাবে কিনা সেটা একটা প্রশ্ন সাপেক্ষে। কিন্তু না, পাকিস্তানের পক্ষ থেকে বলা হলো যে আমরা এর প্রতিক্রিয়া দেখাবো, এবং পাকিস্তানের পক্ষ থেকে যেটা বলা হলো, পাকিস্তানের পররাষ্ট্র এবং উপপ্রধানমন্ত্রী যিনি ইসাক দার এবং DGISPR তাদের যিনি আছেন, তারা কিন্তু বললেন যে আমরা বিশ্ববাসীকে জানিয়ে আমরা এর প্রতিক্রিয়াটা দেখাবো। এবং সেটাই হয়েছে, যে তার একদিন পরেই তো সম্ভবত এটা গত পরশু রাতে না, এটা তারা অপারেশনটা চালিয়েছিল কিন্তু ভোরের দিকে। সেটা হচ্ছে অপারেশন বানিয়ানুন মারসুস, যেটা বাংলায় সীসা ঢালা প্রাচীর, কোরআনের একটা আয়াত থেকে তারা এটা নিয়েছিল। এবং সেই পাল্টা আঘাতটা আসলে এতটাই তীব্র ছিল যে ভারত আসলে দিশেহারা হয়ে গিয়েছিল। আপনি জানেন যে ওই হামলায় যেটা হয়েছে যে পাকিস্তানের অনেকগুলো মিলিটারি পোস্ট এগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, এবং তাদের আরেকটি যেটা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম যেটা S-400 যেটা রাশিয়ার তৈরি, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পরে ভারত এটাকে কিভাবে হজম, অর্থাৎ মোদির যে হামলাটা ছিল মোদির পক্ষ থেকে, এটা কিন্তু তার হিন্দুত্ববাদী রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু সে হামলাটা করেছে, যে সে এখান থেকে অনেক কিছু গেইন করবে। কিন্তু পরে দেখা গেল যে পাকিস্তানের পাল্টা হামলায় ভারত রীতিমতো হতভম্ব হয়ে গেল, এবং ভারত কল্পনাও করতে পারে যে তাদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে
যে যুদ্ধবিরতির ঘোষণাটা যখন আসলো তার মাত্র 22 বা 24 ঘন্টা আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মিস্টার ভান্স তিনি কিন্তু বলেছিলেন যে ভারত পাকিস্তান সংঘাতে আমরা কোনো হস্তক্ষেপ করবো না বা এখানে আমাদের কোনো ভূমিকা থাকবে না। কিন্তু কালকে হঠাৎ করে আমরা দেখলাম যে হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণাটা এলো এবং CNN কিন্তু এই ব্যাপারে একটা প্রতিবেদন তৈরি করেছে যে কেন মার্কিন যুক্তরাষ্ট্র এখানে হস্তক্ষেপ করলো। মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে বলা হচ্ছে যে তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে বড় কিছু ঘটতে যাচ্ছে, বড় কিছু ঘটা মানেই বুঝতেই পারা যাচ্ছে যে পাকিস্তানদের আরও হামলার প্রস্তুতি ছিল এবং আমরা ধরে নিতে পারি এবং এটা ধরে নেওয়ার যথেষ্ট কারণও আছে যে ভারতের অনুরোধেই হয়তো এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কারণ অতীতে কিন্তু আমরা এই ধরনের ঘটনা দেখেছি, সেটা হচ্ছে 1999 সালে যখন কার্গিল যুদ্ধে ভারত নাস্তানাবুদ, তখন কিন্তু অনেকের পক্ষ থেকেই কিন্তু অনুরোধ করা হয়েছিল, ভারতের নিজেও কিন্তু যুদ্ধবিরতির কথা বারবার বলছিল কিন্তু পাকিস্তান তখন পাত্তা দেয়নি। শেষ পর্যন্ত তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপেই কিন্তু মোটামুটি একটা যুদ্ধবিরতি তখন হয়েছিল। এবারও কিন্তু আমার কাছে যেটা মনে হলো সেই একই ঘটনা ঘটেছে যে ভারতের এই ফেস সেভিং বলেন, ফেস সেভিং তো আসলে আর কিছু করে না, তারা পরাজিত হয়েছে, তারা পরাজিত হয়েছে। এখন এই পরাজিত হওয়ার পর এখন পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আমরা সবাই জানি, আলোচনা হবে। কিন্তু আজকের দিনটা, গতকাল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে সন্ধ্যায়, কিন্তু আজকের দিনটা আপনি যদি দেখেন যে ভারত এবং পাকিস্তান দুটো দেশ তাদের দিনটা কিভাবে পার করলো, দুটোর চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আপনি যদি পাকিস্তানের দিকে তাকান, তারা আজকে আনন্দ উৎসবে মেতেছে এবং পাকিস্তান সরকার আজকের দিনটাকে তারা ডে অফ গ্র্যাটিটিউড হিসেবে ঘোষণা করেছে, অর্থাৎ তারা আনন্দ করবে, উৎসব করবে এবং এর মাধ্যমে তাদের যে বীর সেনারা তাদের যে বিজয় এনে দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবে। এভাবে তারা দিনটা পার করেছে এবং আমরা একটু আগে যেটা খবর পেলাম, তারা আজকে রাতে লাহোর শহরে তারা আতশবাজি ফোটাবে, এটা আনন্দের সিম্বল। আর অন্যদিকে আমরা যেটা দেখলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে সারাদিন রুদ্ধদ্বার বৈঠকে কাটিয়েছেন। তিনি তার পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টা সহ তার অন্য যেখানে তাদের তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন, যে আসলে তারা বৈঠকটা করেছেন যে যেহেতু একটা যুদ্ধবিরতি এখন হয়েছে এবং এই যুদ্ধবিরতি নিয়ে নিশ্চয়ই এখানে আলোচনা হবে, এখন এই আলোচনায় তাদের আলোচনাটা কীভাবে তারা এগিয়ে নিবে তার করণীয় ঠিক করতে কিন্তু আজকের আলোচনাটা হয়েছে। একটা জিনিস আসলে খুব অবাক হয়ে দেখছি গত কয়েকদিন থেকেই, কোনো কিছু হলেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা দেখি যে উনি টুইটারে বা বর্তমান এক্সে পোস্ট দিচ্ছেন। উনি তো বাংলাদেশ নিয়েও দফায় দফায় পোস্ট দিয়েছেন, বিরক্তি প্রকাশ করে, উদ্বেগ প্রকাশ করে। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কালকে একটা মানে মোটামুটি তারা যুদ্ধবিরতিতে আসলো, তারপরে আজকের দিনটা নরেন্দ্র মোদীর এই পুরো সময়টায় কোনো পোস্ট বা কোনো পাবলিকলি বক্তব্য কিছুই কিন্তু নেই। এটা একটু তার আচরণ অনুযায়ী একটু ডিফারেন্ট লাগে না? দেখুন, কেউ কি তার নিজের পরাজয়ের কাহিনী নিজের হাতে কেউ লিখতে চাইবে? এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। আর দুই দেশের বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু বলে দেয় যে আসলে রেজাল্ট কি হয়েছে। পাকিস্তানকে আপনি যেভাবে বললেন যে তারা উৎসব করছে, উৎসবের মধ্যে দিয়ে আজকের দিনটা উদযাপন করছে, মানে মধ্যস্থতা তাদের কাছে বিজয় হিসেবে এসেছে। তাদের যে যুদ্ধবিরতির যে মেনে নেওয়াটা, সম্মতিটা, সেটা তাদের জন্য যুদ্ধে বিজয়। আর ভারতের বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় যে এই যুদ্ধবিরতি তাদের পরাজয়ের ইঙ্গিত বহন করে। কোথাও কোনো নাই, আপনি ভারতের মিডিয়া যেটাকে ডিসইনফরমেশনের কিং বলা হয়, সেই মিডিয়া পর্যন্ত আজকে চুপচাপ। নানা রকম অ্যানালিসিস আছে কিন্তু তারা ওই ইয়েটাতেই যাচ্ছে না যে এই মধ্যস্থতার মাধ্যমে, এই যুদ্ধবিরতির মাধ্যমে তারা কোনোভাবে গেইনার হয়েছে। এই বিশ্লেষণ কিন্তু আমার কোথাও চোখে পড়ে নেই। আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিছু কথা বলেছেন কাশ্মীর সম্পর্কে। রাইট, আপনি রাইটলি পয়েন্টেড আউট। এইখানে আমি আসতে যাচ্ছিলাম যে যুদ্ধবিরতির ঘোষণাটা তো মার্কিন প্রেসিডেন্ট নিজে দিয়েছেন এবং তিনি যে একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য কিন্তু তিনি বলেছেন যে আগামী দিনে তিনি কাশ্মীর সমস্যার সমাধানে, ভারত পাকিস্তানের ভিতরে যেন কাশ্মীর সমস্যার সমাধান হয় এই ব্যাপারে তিনি ভূমিকা নেবেন। এটা ভারতের জন্য সত্যিকার অর্থে মাথা ব্যথার কারণ হয়েছে। কারণ ভারতকে আপনারা গত অনেক বছর ধরে ভারত কাশ্মীর ইস্যুকে তাদের অভ্যন্তরীণ ইস্যু কখনো বলে যে পাকিস্তানের সাথে এটা আমাদের একটা দ্বিপক্ষীয় সমস্যা, আমরা আলোচনার মাধ্যমে। কিন্তু এখন মার্কিন প্রেসিডেন্ট যেহেতু ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি এখানে ভূমিকা নেবেন, সুতরাং তিনি ভূমিকা কতটা নেবেন সে প্রশ্ন পড়ে। কিন্তু এই মুহূর্তে কাশ্মীর ইস্যুটার যে একটা আন্তর্জাতিকীকরণ হয়ে গেল, এটা ভারতকে বেকায়দায় ফেলেছে এবং এই ইস্যুটা নিয়ে কিন্তু আজকে ভারতের বিরোধী দল সহ অনেকেই মোদী সরকারের বিরুদ্ধে কিন্তু খুবই সোচ্চার। আপনি জেনে থাকবেন
যে ইতিমধ্যে রাহুল গান্ধী তিনি কিন্তু চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে এই বিষয়টি নিয়ে অপারেশন সিন্দুর এবং পরবর্তী যে যুদ্ধবিরতিটা হলো, কেন হলো, কিভাবে হলো, এর পরবর্তী পদক্ষেপ, এই বিষয় নিয়ে কিন্তু তিনি একটি সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন। তারপরে আমি কংগ্রেসের আরও অনেক নেতাকে দেখলাম, যেমন একজন মনীষ তিওয়ারি নামে একজন প্রভাবশালী এমপি আছেন, তিনিও কিন্তু এই পয়েন্টটাতে বলেছেন যে কাশ্মীর ইস্যুটাকে আন্তর্জাতিকীকরণ কিভাবে করে ফেললো আর আমাদের সরকার কিভাবে মেনে নিল, এটা আমরা মেনে নিতে পারছি না। তারপর ধরুন ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতি ঘোষণার যে ট্রাম্পের ঘোষণার পর তো আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ বলা হয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে। ভারতের পক্ষ থেকে যিনি বক্তব্য রেখেছেন তিনি হচ্ছে সে দেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। কিন্তু আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে বিক্রম মিস্ত্রিকে নিয়ে কিন্তু প্রচন্ড ট্রল চলছে, তীব্র সমালোচনা, যে কেউ তাকে কাপুরুষ বলছেন, কেউ বলছেন ভীরু, কেউ বলছেন গাদ্দার, যা ইচ্ছা তাই বলছেন। তাছাড়া আমি আজকে আর একটা এনআই, সম্ভবত এটা সংবাদ সংস্থা এনআই আছে, তাদের একটা ইউটিউব চ্যানেলে দেখলাম যে শিবসেনার একজন শীর্ষস্থানীয় নেতা তিনি মোদী সরকারকে গাদ্দার বলছেন এবং তিনি বলছেন যে তিনি অপারেশন সিঁদুর নামে যা করেছেন তাতে সত্যিকার অর্থে আমাদের মা বোনদের সিঁদুরের সাথেই তিনি বেইমানি করেছেন বা গাদ্দারি করেছেন। তিনি বলছেন আমাদের সেনাদের মনোবল ভেঙে গেছে, তারা আজ হতাশায় ডুবে যাচ্ছে, সুতরাং আমরা এটা মানতে পারি না, এবং এমনকি তিনি মোদী সরকারের পদত্যাগ দাবি করেছেন। আচ্ছা, এটা অনেক বড় ডেভেলপমেন্ট, কারণ তাদের নিজেদেরই ছানাপোনা এগুলো সব। আসলে কাশ্মীর ইস্যুটা আমি গত 20-22 বছর ধরে যেমন দেখছি, ভারত এমনকি এর মধ্যে কখনো জাতিসংঘের হস্তক্ষেপও একসেপ্ট করে নাই। প্রতি দফায় তারা বলছে এটা আমাদের দ্বিপক্ষীয় বিষয়, আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা করে মেনে নিব। পাকিস্তান কিন্তু দফায় দফায় জাতিসংঘ বা অন্য কোনো দেশের মধ্যস্থতা চেয়েছে। ভারতের অনিচ্ছার কারণেই অন্য কোনো দেশ এটার মধ্যে হস্তক্ষেপ করতে পারেনি বা সাহায্য করতে পারেনি। খুব অদ্ভুত জিনিস হচ্ছে, মোদী সরকারের দিক থেকে ট্রাম্পের এই বক্তব্যের কোনো ধরনের কোনো প্রতিবাদ করা হয় নাই, মানে এক ধরনের একসেপ্টেড। তার মানে তাদের মধ্যে কথাবার্তায় কোথাও এক জায়গায় এমন কিছু ছিল যেখানে এই কথাটা বলার মতো মুখ তাদের ছিল না, প্রসঙ্গটা উত্থাপন করতে পারে নাই। এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক। আপনি কি মনে করেন সামনের দিনগুলিতে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি দেখতে যাচ্ছি? একটা তীব্র উত্তেজনাকর পরিস্থিতি থেকে বের হয়ে আসলাম, এবং আপনি এখানে বসেই একদিন কথা বলেছিলাম যে এটা আসলে শেষ পর্যন্ত যুদ্ধের দিকে গড়াবে না, যুদ্ধের দুই দেশের জন্যই যুদ্ধের অপশনটা নাই আসলে। কিন্তু আমরা দেখলাম যে ওই পরিস্থিতির মধ্যে দিয়ে দুটো দেশ পার হয়ে গেল। গত 4-5টা দিন আমাদের সবারই তীব্র উত্তেজনার মধ্যে কেটেছে। নিউজরুম যে পরিমাণ ব্যস্ত সময় পার করেছে এটার কোনো তুলনাই হয় না। সামনের অবস্থাটা আপনি কেমন দেখছেন? আসলে সামনের অবস্থা, যেহেতু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আলোচনার কথা বলেছেন, সুতরাং আলোচনা হবে। এখন আলোচনা কতটা ফলপ্রসূ হবে সেটার সময় বলে দিবে। তবে ভারত তার পেহেলগামের ওই হামলার পরে তার যে মানে একা একা যে পদক্ষেপগুলো, অর্থাৎ ইউনিল্যাটারাল যে পদক্ষেপগুলো, যে ওই সিন্ধু নদীর পানি বন্টনের চুক্তি বাতিল সহ এয়ার স্পেস বাতিল সহ অনেক পদক্ষেপ নিয়েছে। তো তা আমার মনে হয় সামনের দিনগুলোতে এই বিষয়গুলো আলোচনা আসবে। কারণ ভারত যে পদক্ষেপগুলো একা নিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, তখন এই সব পদক্ষেপ যদি অব্যাহত থাকে তাহলে তো এই যুদ্ধবিরতির কিন্তু কোনো অর্থ নেই। এটা নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্র বোঝে, আর এই যুদ্ধবিরতি কার্যকর করার আগে নিশ্চয়ই এই ইস্যুগুলো নিশ্চয়ই ভারতের সঙ্গে আলোচনা করা হয়েছে। কিন্তু আপনি জানেন যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন, ওদিকে শাহবাজ শরীফের সঙ্গে কথা বলেছেন, জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন, এমনকি পাকিস্তান আর্মি চিফের সঙ্গে কথা বলেছেন। সুতরাং একটা সেটেলমেন্ট কিন্তু ভিতরে হয়েছে, তা না হলে যুদ্ধবিরতিটা কার্যকর হতো না। হ্যাঁ, নিশ্চয়ই ওই শর্তগুলো ছিল, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে পরাজিত পক্ষের কোনো শর্ত থাকতে পারে না। হ্যাঁ, সামনে যে আলোচনাটা হবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভারত কিছুটা হলেও ব্যাকফুটে থাকবে এবং পাকিস্তানের কিছুটা আপার হ্যান্ড এখানে থাকবে, সেটা থাকবে। তবে এবারের যুদ্ধ কিছু জিনিস আমাদেরকে বড় স্পষ্ট করে বুঝিয়ে দিয়ে গেল। বিশ্ববাজারে ফ্রান্স, আমেরিকা, ইসরায়েলের অস্ত্রের বিশেষভাবে সুনাম আছে, তাদের অস্ত্রের বাজারটা মূলত তারাই নিয়ন্ত্রণ করে। এবার আমরা দেখলাম সেখানে কিছুটা বোধহয় ভারসাম্য এদিক ওদিক হলো। আলোচনায় আসলো চীনের বিমান, চীনের ক্ষেপণাস্ত্র, তুরস্কের ড্রোন, এবং ইসরায়েলের ড্রোনকে আমরা ভূপাতিত হতে দেখলাম। সেখানে বলা হচ্ছে পাকিস্তান থেকে 800-900 ড্রোন ভারতে চলে গিয়েছিল, সেগুলোর ভূপাতিত করার একটি প্রমাণও কিন্তু ভারত দেখাতে পারেনি। পাকিস্তানে তো আমরা অনেক ফুটেজ পেয়েছি যে ভারতীয় ড্রোন পড়ছে, কিভাবে তাকে মিসাইল দিয়ে আক্রান্ত করা হলো, নেমে আসলো তার মানে অবশিষ্টাংশ।
অস্ত্রের বাজার নিয়ে আপনার কি কিছু মনে হয়, মানে এটা একটা আলাদা নতুন একটা দৃষ্টিভঙ্গি তৈরি করে দিল, অবস্থা তৈরি করে দিল? দেখুন, এই সফিস্টিকেটেড অস্ত্র বা আমরা যেটা ধরেন এয়ারক্রাফটের কথা যদি বলি, যে মাল্টিরোল ফাইটার জেট যেগুলো, হ্যাঁ সেগুলো আমরা F-16 এর কথা জানি, মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। তারপর ধরুন এই ফ্রান্সের যেটা ছিল এটা রাফায়েল, এই ধরনের বিমান তো ছিল, কিন্তু চীনেরটা খুব একটা আলোচনায় ছিল না, কখনোই ছিল না, খুব একটা আলোচনায় ছিল না। কিন্তু এই চীনের এই পাকিস্তান কিন্তু খুব বেশি দিন আগে কিন্তু চীন থেকে এই সরবরাহগুলো পায়নি, খুব অল্প মানে কিছু 2-1 বছর আগে সম্ভবত এটা পেয়েছে। আর তারা যে মিসাইলগুলো ব্যবহার করেছে, মানে চীনে তৈরি মিসাইল, এটা পেয়েছে কিন্তু এই উত্তেজনার মধ্যেই। সুতরাং এখন দেখেছে, এবং তাদের কার্যকারিতা যেটা, এটা তো প্রমাণিত হয়ে গেছে। সুতরাং চীনের দিকে মানুষ এখন ঝুঁকবে। এবং আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে রাফায়েল বিমান যখন ভূপাতিত হয়েছে এবং এই খবর যখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে সত্য বলে প্রকাশিত হয়েছে, রাফায়েল যে কোম্পানিটি রাফায়েল তৈরি করে তাদের শেয়ার বাজারে কিন্তু অনেক ধরনের কমে গিয়েছে। সুতরাং এটা একটা জিনিস। আর এই 4 দিনের যে উত্তেজনা বা যুদ্ধ যেটাই বলি, এটা তো শেষ হলো এখন আপাতত, আমরা ধরে নিতে পারি এটা শেষ হলো। এবং এর কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব কিন্তু দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে পড়বে। কারণ এতদিন ধরে কিন্তু বলা হচ্ছিল যে ভারত হচ্ছে পশ্চিমাদের একটা অ্যালাই, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাই, এবং নিজেকে তারা একটা সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশের একটা মানে তাদের একটা টেন্ডেন্সি ছিল বা চেষ্টা ছিল। আমার মনে হয় এই পরাজয়ের মাধ্যমে তাদের সুপার পাওয়ার মেন্টালিটি যেটা, এটা ভেঙে পড়েছে। এবং পাকিস্তানকে অনেকে হয়তো মনে করতো যে না, দক্ষিণ এশিয়ায় আর 5টা সাধারণ দেশের মতো না, কিন্তু না, পাকিস্তানের সক্ষমতা দিয়ে পাকিস্তান বুঝিয়ে দিয়েছে যে তার অর্থনীতি হয়তো দুর্বল হতে পারে, তবে সামরিক দিক দিয়ে পাকিস্তান মোটেই পিছিয়ে নেই এই মুহূর্তে। হ্যাঁ, পাকিস্তানকে তো একেবারে এক কথায় লেভেলাইজ করা হতো ব্যর্থ রাষ্ট্র, ফেইল্ড নেশন। ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টা কেমন হতে পারে, আপনার কি মনে হয়? এই যুদ্ধের কি ফল মোদি বা মোদির বিজেপির উপর পড়তে পারে? আমি আপনাকে একটু আগে যেটা বললাম যে শিবসেনার মতো দলের নেতারা কিন্তু মোদির বিরুদ্ধে সোচ্চার, এবং মোদি তো আসলে নির্বাচনকে সামনে রেখেই তো এই তথাকথিত অপারেশন সিঁদুরটা চালিয়েছিল। তা আমার তো মনে হয় এটা তার জন্য হিতে বিপরীত হয়েছে, এবং আগামী নির্বাচনে হয়তো এর ফল মোদিকে ভোগ করতে হতে পারে। হ্যাঁ, মোদির বয়স হয়ে গেছে, তার রাজনৈতিক ক্যারিয়ারই বা কতদিন থাকে, ওইটাও প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আলোচনা শুনেছেন, ভারত জঙ্গি হামলাকে কেন্দ্র করে তারা পাকিস্তানের উপর দায় চাপিয়ে স্বাধীন একটা দেশে তারা হামলা করে বসেছে, তাদের সাহস। কিন্তু হামলা করে যদি তারা ঠিক থাকতে পারতো তাহলে হয়তো ভালো হতো, কিন্তু হামলা করার পর পাল্টা আঘাতে তারা কাবু হয়ে গিয়েছে, তাদের মিলিয়ন মিলিয়ন ডলার নষ্ট হয়ে গিয়েছে। তারপর নিজের সমালোচনা শুরু হয়েছে। এক প্রকার আমেরিকার কাছে ধন্না দিয়ে যুদ্ধ বন্ধ করতে হয়েছে। পাকিস্তান কারো কাছে ধন্না দেয় নাই, কিন্তু তারা ধন্না দিয়ে এই যুদ্ধ বন্ধ করতে হয়েছে। মোট কথা হচ্ছে ভারতের শোচনীয় পরাজয় হয়েছে। এখন নরেন্দ্র মোদীর যে গদি, সেই গদি নিয়েও টানাটানি শুরু হয়ে গিয়েছে।